1974 সালের মে মাস ভারত প্রথমবার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালো। সেই খবর ইসলামাবাদের ক্ষমতার করিডোরে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সভায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, খ্রিস্টানদের বোমা আছে, ইহুদিদের বোমা আছে, হিন্দুদেরও বোমা আছে, তাহলে ইসলামী বোমা কেন থাকবে না? এই বাক্য থেকেই শুরু হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি। আর সেই গল্পের নায়ক হয়ে ওঠেন এক মানুষ, ডক্টর আব্দুল কাদির খান, যাকে সারা পাকিস্তান চেনে একিউ খান নামে। তখন তিনি নেদারল্যান্ডসের ইউরোনকো নামের একটি পারমাণবিক জ্বালানি কোম্পানির সাব কন্ট্রাক্টরে কাজ করছিলেন। সেখানে তার প্রবেশাধিকার ছিল এমন জায়গাগুলোতে যেখানে সাধারণত কেউ ঢুকতে পারে না। গোপনে তিনি সংগ্রহ করেন বিশ্বের সবচেয়ে উন্নত ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের নকশা। 1976 সালের জানুয়ারিতে হঠাৎ তিনি নেদারল্যান্ডস ছেড়ে যান, সঙ্গে সেই গোপন নকশাগুলোও নিয়ে যান। কয়েক মাস পরেই পাকিস্তানে দেখা যায় তিনি রাওয়ালপিন্ডিতে গড়ে তুলেছেন একটি নতুন গবেষণাগার, যা পরে হয়ে ওঠে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্র। খান এই প্রকল্প পরিচালনা করেন এমনভাবে যেন তা সবার দৃষ্টির বাইরে থাকে। এমনকি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পর্যন্ত জানতেন না পাকিস্তান ঠিক কত দূর এগিয়েছে। 1989 সালে তেহরান সফরের সময় তিনি আকস্মিকভাবে জানতে পারেন পাকিস্তানি জেনারেলরা ইরানের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগি করছে। তবুও সব বাধা পেরিয়ে 1998 সালে পাকিস্তান সফলভাবে প্রথমবার পারমাণবিক বোমা পরীক্ষায় সফল হয়। তখন গোটা দেশ উল্লাসে ফেটে পড়ে। রাস্তা, স্কুল, এমনকি ক্রিকেট দল পর্যন্ত খানের নামে নামকরণ করা হয়। তাকে বলা হয় জাতির রক্ষক, মুসলিম বিশ্বের বিজ্ঞানী। কিন্তু কাদির খানের ভিতরে প্রেরণা শুধু প্রযুক্তিগত ছিল না, ছিল আদর্শিকও। তিনি পশ্চিমা শক্তির নৈতিক শ্রেষ্ঠত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আমেরিকান ও ব্রিটিশদের ওই বিশ্ব রক্ষক ভাবাকে প্রশ্ন করতে চাই, ওই হারামজাদার কি ঈশ্বরের নিযুক্ত রক্ষক? তার বিশ্বাস ছিল তিনি দেশকে রক্ষা করেছেন। মৃত্যুর আগ পর্যন্তও তিনি দাবি করে গেছেন পাকিস্তান নিরাপদ, কেউ এদেশের দিকে কুদৃষ্টি দিতে পারবে না। কিন্তু এই নায়কোচিত গল্পের আড়ালে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক নেটওয়ার্ক। 1980-র দশকের মাঝামাঝি থেকে গোপনে প্রযুক্তি, নকশা এবং যন্ত্রাংশ সরবরাহ করতে থাকেন তিনি অন্য দেশগুলোতে, ইরান, উত্তর কোরিয়া, এমনকি লিবিয়াকেও। সাবেক সিআই পরিচালক জর্জ টেনেট পর্যন্ত বলেছিলেন একিউ খান অন্তত ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক। মোসাদ তার গতিবিধি নজর রাখলেও তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারেনি। পরে সাবেক মোসাদ প্রধান আফসোস করে বলেছিলেন, আমার উচিত ছিল তাকে হত্যার নির্দেশ দেয়া। সবকিছু ফাঁস হয় 2003 সালে, যখন লিবিয়ার নেতা গাদ্দাফি নিজেই সিআই এবং MI6-কে জানিয়ে দেন খান লিবিয়ার জন্য পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছিলেন। পরের বছর 2004 সালে মার্কিন চাপের মুখে কাদির খান টেলিভিশনে প্রকাশ্যে স্বীকারোক্তি দেন। তিনি বলেন, আমি একাই কাজ করেছি, পাকিস্তান সরকারের কোনো সহায়তা পাইনি। পরে আরও বলেন, আমি দেশটিকে আবারও বাঁচিয়েছি যখন সব দোষ নিজের কাঁধে নিয়ে পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করেছে। এরপর পাকিস্তান সরকার তাকে ইসলামাবাদের এক বাড়িতে গৃহবন্দী করে রাখে দীর্ঘ 5 বছর। কিন্তু সেই বন্দি দশায়ও তার মর্যাদা মুছে দিতে পারেনি। আজও পাকিস্তানে তিনি এক কিংবদন্তি, দেশের গর্ব, মুসলিম বিশ্বের নায়ক। তবে ইতিহাসের চোখে তিনি এক জটিল চরিত্র। একদিকে জাতীয় নিরাপত্তার প্রতীক, অন্যদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের কালোবাজারের জনক। হয়তো সে কারণেই একিউ খানের নাম উচ্চারণ করা মানেই এক অদ্ভুত দ্বন্দ্ব। নায়ক না খলনায়ক, বিজ্ঞানী না গুপ্ত ব্যবসায়ী, দেশ রক্ষক না বিশ্ববিধ্বংসী? এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট।